খাগড়াছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে চ্যানেল এসের ক্যামেরার লেন্স ওপেন হলে তিনি যেন আচমকাই অস্বাভাবিক আচরণ শুরু করেন। অকপটে তার মুখ থেকে বেরিয়ে আসে সত্য ঘটনা। আমাদের কিছু কনফিউশন সৃষ্টি হয়েছে, পরে থানা নিয়ে আসি, ওনাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। পরে দেখছি ওনাদের এলোমেলো কথা, মানে আসলে সঠিকভাবে ওনারা একবার এক একটা বলে, তো যার কারণে আমাদের সঙ্গে তারপরে ডকুমেন্টস নিলাম। আর সংবাদ মাধ্যমে যারা জড়িত আছে, এমন সিনিয়র যারা আছে, তাদের সাথে আমরা কমিউনিকেট করলাম যে আসলে কতটুকু কী, এটার ভিত্তি কতটুকু কী আছে। কিন্তু আমরা ভিত্তি খুঁজতে গিয়ে তাদের বক্তব্যের সাথে আসলে প্রাসঙ্গিকতার লিঙ্ক আমরা তাৎক্ষণিকভাবে পাই না। একজন ভুক্তভোগী এসে আমাদেরকে অভিযোগ করলো, যার প্রেক্ষিতে একটা মামলা হলো। মামলাটা তদন্ত চলমান আছে, এটা আমি নিজেই আইয়ু হিসেবে আছি এবং আমি তদন্ত করছি আর কি। তারা একটা রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতার মিডিয়া সেলের কর্মী হিসেবে বলেছিল, এই ধরনের একটা ভিডিও ক্লিপও আমরা পেয়েছি। এই বিষয়ে তাদের সাথে আমরা সত্যতা যাচাইয়ের জন্য কথা বলছি, কিন্তু সেটা তারা বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আসলে যেটা বোঝা যাচ্ছে, সম্ভবত তারা এই ধরনের কোনো মানে ভিত্তি নেই। এই বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। সত্য মিথ্যার ধূম্রজাল থেকে সত্যকে তুলে আনার দায়িত্ব প্রশাসনের। সেই প্রশাসনিক কর্তাপুরুষ সেই জেলার এসপি। এ বিষয়ে তিনি আমাদের ক্যামেরার সামনে কথা বলার কথা থাকলেও তার অফিসে গিয়ে জানা গেল তিনি অন্য কাজে বেরিয়ে পড়েছেন। এ বিষয়ে জানতে সাদাকালো টিমের এবারের গন্তব্য ইউনো মোহাম্মদ মামুনুর রশিদের নিকট। ভণ্ড এই চক্রটি প্রথমে ঘায়েল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাদের সম্মান জানাই যথার্থই। তখনও তিনি জানতেন না যাদের তিনি আপ্যায়ন করেছেন তারা এক ভণ্ড প্রতারক চক্র। আমরা ইউনের সাথে টেলিফোনে যোগাযোগ করলে তিনি দেখা দিবেন বলে আশ্বস্ত করলেও সময় মতো তিনি আমাদের এড়িয়ে যান সুকৌশলেই। প্রতারক চক্রটি খাগড়াছড়িতে প্রবেশের পূর্বেই প্ল্যান করেছিল শক্ত হাতে ঢাকা থেকে টেলিফোন করে স্থানীয় একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় একজন নেতার ইন্টারভিউ নেয়ার অ্যাপয়েন্টমেন্টও করে রেখেছিল। যদিও সেই ইন্টারভিউ আর নেওয়া হয়নি শেষ পর্যন্ত। তার আগেই ইঁদুর ধরা পড়ে যায় খাঁচার ভেতর। আমার সাথে পরিচিত হতো পূর্বে, সেজন্য আমি তাদের সাথে একটু ঘোরা, আর রোলের গাড়িটা পাইছি ফ্রি। অসত্যের সঙ্গে সত্য সবসময় প্রতিবাদী হয়। সত্যকে খুঁজে ফেরার চোখ কখনোই মেনে নিতে পারে না অসত্যের কদর্য আচরণ। সাংবাদিকতার এই মহান পেশাকে কলুষিত করায় আহত হয়েছেন খাগড়াছড়ির অনেক সাংবাদিক। শুধু আহতই নয়, ব্যথিত হয়েছেনও বটে। যেই প্রেস ক্লাব সাংবাদিকদের আশ্রয়স্থল, চলুন এবার যাওয়া যাক সেই প্রেস ক্লাবের সভাপতির মুখ থেকে আমরা শুনব সেদিনের ঘটনার বিষয়ে, যারই বাস্তব চিত্র উঠে আসে আমাদের লেন্সে এভাবে। ঢাকা থেকে তারেক জিয়া বা বিএনপির একটা মিডিয়া সেলের পরিচয় দিয়ে যে চারজন এখানে এসে একটি ব্রিকফিল্ডকে লক্ষ্য করে সেখানে তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে যে পরিস্থিতি তৈরি করেছে এবং যে পরিচয় দিয়ে ওরা ব্রিকফিল্ড মালিক এবং সরকারি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যে আচরণ করেছে, যে কথাবার্তা বলেছে, তাতে করে তারা সুনির্দিষ্টভাবে এটাই প্রতীয়মান হয় যে তারা সৎ সাংবাদিকতার পর্যায়ে তাদের দায়িত্ব ছিল না। আমি মনে করি যে এদের শাস্তি হওয়া দরকার। এদের সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই ধরনের কাজ যেন আর কোনো সংবাদপত্র সেবী যেন করার সাহস না পায়, তার একটি ব্যবস্থা হওয়া দরকার। এ বিষয়ে ক্ষোভ ঝাড়েন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সম্পাদক। আসলে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা বহুবার এইভাবে গতিয়ে তারা পার পেয়ে গেছে, ঠিক আছে। যেমন আমি শুনেছি তারা রামগড়ে গিয়েছেন, মাটিরাঙ্গে গিয়েছেন। ব্রিকফিল্ড কিন্তু খাগড়াছড়ি গত মানে এই পর্যন্ত 7 বার বন্ধ হয়েছে। চুলা কিন্তু বারবার প্রশাসন নিবাচ্ছে। তারা কিন্তু সেখানে গিয়ে রামগড়ে কাজ করেছে, তারা মাটিরাঙ্গে কাজ করেছে, চিন্তা করলো কেউ তাদেরকে ধরল না। দিঘিনালে গিয়ে দেখা গেলো যে একটা স্লিপ অফ টাং, যেটা তারা বলে যে আমরা তো এটা ভুলে ফেলছি। তারপরে ভুলে এই কথা বলবেন কেন? তারেক জিয়া বা মিডিয়া সেল তো একটা ছোটোখাটো বিষয় না। আমি আরেকজনের নাম বিক্রি করবো কেন? আমার যদি সৎ সাহস থাকে, আমার সৎ সাংবাদিক যদি থাকতো, তাহলে তো আমি ওখানে যে তারেক জিয়ার নাম বিক্রি করতাম না। আমি বিক্রি করতাম, আমি পত্রিকায় অ্যাসাইনমেন্টে আছি, আমি ব্রিকফিল্ডে রিপোর্ট করবো, এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। কিন্তু এটা নাকি আমি ওখানে কেন বলবো যাবে টাকা দেন, আপনার কাগজপত্র নাই, টাকা দেন আমাকে, কেন সেখানে দেন দরকার করবো? এই সাংবাদিকতা যদি এটাই যদি সাংবাদিকতা হয়, তাহলে সাংবাদিক করার দরকার নাই তো। চারজন তথাকথিত ভুয়া সাংবাদিক তথা নামধারী মিডিয়া সেলের সদস্যদের প্রধান টার্গেট ছিল দীঘিনালার একটি ইটের ভাটা, যে ভাটাটি আদালতের নির্দেশে
বন্ধ ছিল। প্রতারক চক্রটি এই দুর্বলতার সুযোগ নিয়েই ইটের ভাটাটিকে টার্গেট করে। খাগড়াছড়িতে এই প্রতারক চক্রের প্রতারণায় ক্ষুব্ধ সকলেই। তাদেরই একজন সংবাদকর্মী আলমগীর হোসেন। এই যে অপসাংবাদিকদের, এদের কারণে এখানকার প্রকৃত সাংবাদিক সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। কিন্তু এটা দেখার জন্য, একটা পদক্ষেপ নেওয়ার জন্য কিছু একটা করার দরকার, কিন্তু সেটা কেউ করছেন না। প্রতারক চক্রটি যে রাজনৈতিক দলের পরিচয় দিচ্ছিল, সেই দলের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য। আমরা শুনতে পারলাম যে এই যে মাটিরাঙ্গায়, মানিকছড়িতে এবং সদরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে একদল লোক সাংবাদিকের পরিচয় দিয়ে তারা অর্থ দাবি করছে, আদায় করেছে। এবং তারা পরিচয় দিয়েছে যে তারেক রহমান তাদেরকে পাঠিয়েছে। তারেক রহমানের মিডিয়া সেলের কর্মী তারা। পাহাড়ের হালচাল জানতে তারেক রহমানের পক্ষ থেকে তারা এখানে আসছে, মিডিয়া সেলের কর্মী তারা। এটা বলে তারা দিঘিনালাতে যখন যায়, দিঘিনালাতে একজন বিএনপি পন্থী ব্যবসায়ীর কাছে যখন যায়, তখন ও তো বিএনপি করে স্বাভাবিক কারণে, এখন তার একটু মানসিক শক্তি আছে, হয়তো 5 আগস্টের আগে তার সে মানসিক শক্তি ছিল না। সে তাদেরকে চ্যালেঞ্জ করে যে আপনারা কোথা থেকে সাংবাদিক আসছেন, আমার লোকাল সাংবাদিক তো থাকবে, লোকাল সাংবাদিকদের তো আমরা চিনি, তো লোকাল সাংবাদিকরা যেহেতু নাই, আপনাদেরকে আমার সন্দেহ হইতেছে। তারপরেও তাকে এমনভাবে তারা হিপনোটাইজ করেছে, ভয়ভীতি সৃষ্টি করেছে। যেহেতু একটা ইটের ভাটার উপর হাইকোর্টের একটা রায় আছে, গভর্নমেন্টেরও খুব এটার চাপ আছে, প্রেশার আছে ইটের ভাটা বন্ধ করার জন্য। সে কেন চলছে, ইটের ভাটা তো বন্ধ, হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করছে, তারপরে আপনারা কেন চালু করছেন? তো বললো যে না, আমরা তো চালাচ্ছি না, ইটের ভাটার প্রতিষ্ঠান আছে, আগের মতো আছে, আমরা কোনো চুলায় আগুন দিচ্ছি না, ইট নির্মাণ করছি না, আমাদের কার্যক্রম বন্ধ। বললো যে না, আপনার বিরুদ্ধে এটা রিপোর্ট হবে, আপনি চালাচ্ছেন। তো সেই নিরিখে তার থেকে 50,000 টাকা, 1 লাখ টাকা দাবি করে, 50,000 টাকা তারা আদায় করে। আদায় করার পরে ওই লোক কিন্তু একটু মানসিক, যে বললাম না, একটু সাহস আছে, সে এর মধ্যে ইউনুকে নক দিল এবং তাদেরকে বললো যে আপনার ইউনু সাহেবের অফিসে যেতে হবে, আপনারা যে আসলে সাংবাদিক কেন, ইউনু সাহেবের অফিসে যেতে হবে। ইউনু সাহেবের অফিসে যাওয়ার পর ইউনু সাহেব তাদেরকে জিজ্ঞেস করলো আপনার কারা কি, ইউনু সাহেবকে তারা একই কথা বলছে। এই প্রতারক চক্রটি শুধু আজ নয়, এভাবে তাদের রাজনৈতিক দলের সুনাম ক্ষুণ্ণ করে আসছিল দীর্ঘদিন ধরে। তো যেহেতু বিভিন্ন উপজেলায় তারা এই কাজ করছে, এটা এর মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পরে আমরা লোক লাগালাম যে কে এই মিডিয়া সেলের লোক, আমরা জানি না, তারেক রহমানের নাম দিয়ে আসছে, এখানে আসলে তো আমাদেরকে জানার কথা, আমাদের সাথে আলোচনা করে বা প্রেস ক্লাবের সাথে আলোচনা করে তাদের যাওয়ার কথা। সেই হিসাবে আমরা যোগাযোগ শুরু করলাম। বাদিস্টান প্রেস ক্লাবের পক্ষ থেকেও পদক্ষেপ নিয়েছে, আমাদের খাগড়াছড়ি প্রেস ক্লাবের থেকে পদক্ষেপ নিয়ে তারাও যাচাই বাছাই করে দেখলে যারা ভুয়া সাংবাদিক। মিডিয়া সেলের আহ্বায়ক বা কর্মকর্তারা অবশ্যই আমাকে নক দিবে যে আমাদের মিডিয়া সেল থেকে লোক গেছে, সাহায্য করবেন। স্বাভাবিক কারণে একটু টাকার সমস্যা থাকতে পারে না, এরা সাংবাদিক মানুষ, এরা তো আয় কম, তাহলে এদেরকে একটু থাকা রাখার, মেহমানদারি করার বিষয় আমাদের উপর দায়িত্ব অর্পিত হয়, সবসময় এটা হয়েছে। এটা এই জন্য আমি সরাসরি দ্রুত আমি এসপি সাহেবের রুমে চলে গেলাম, চেম্বারে চলে গেলাম। ইফতার আর অল্প সময়, উনি ইফতার করবে, আমি ইফতার করবো, এর মধ্যে আমি কথাটা তুললাম। উনি বললেন যে আমাকে প্রেস ক্লাব থেকে এর নক করা হয়েছে, আমি ব্যবস্থা নিয়েছি। আমরা যদি সরকারে আসি, প্রথমে আমরা এটাকে সাংবাদিক এবং সাংবাদিক যে সংগঠনগুলো আছে, সাংবাদিকদের যে কর্তৃপক্ষ আছে, এগুলোতে আমরা কিছু কাজ করব, যাতে করে সাংবাদিকতাটা আরও স্ট্রং হয়, আরও সম্মানজনক পেশা হয়। ঘটনা যাই হোক না কেন, আসামিদের স্বজনেরা বলেন এটি ছিল একটি রাজনৈতিক দলের প্রতিহিংসার রেশ মাত্র।